ব্যাপারটা ভুলের নয়, আমি ভ্যালুলেস পারসন। তোরা বরাবর এই গ্রুপ করেছিস, প্লিজ আমায় একা থাকতে দে, ডিস্টার্ব করিস না। শুদ্ধ অসহায় চোখে তাকায়। ইরফান আবারও বলে, তাছাড়া কিছুক্ষণ আগে তো বললি আমার মতো মানুষের সাথে থাকা উচিত না। আমিও চাই না এত ভালো মানুষ আমার মতো মানুষের সাথে থাকুক। শুদ্ধ আবারও এসে ইরফানকে জাপটে ধরে ইরফানের পিঠে হাত বুলিয়ে বলে, তুই আমার সোনা ভাই, আমি ওটা রেগে বলেছি। তুই আমাদের কাছে ভ্যালুয়েস না। আমরা বুঝেছি তুই নাসিমের জন্য কষ্ট পেয়েছিস, কিন্তু তখন হঠাৎ নাসিমের খোঁজ পেলে তুই অস্বীকার করলেও তোদের মাঝে বিরাট ঝামেলা হতো। এরপর ইরফানকে ছেড়ে ইরফানের দুহাত ধরে বলে, তুই একটু ভাবতো নাসিমের সাথে আমাদের আজকের পরিচয়। আমরা ছোটবেলার ফ্রেন্ড না? বড়সড় ঝামেলা হলে সেটা সলভ করতে আরো ঝামেলা হয়। এর জন্য ডিস্টেন্স এর দরকার ছিল। নাসিমের দিকটা একটু বোঝ। ইরফান শুদ্ধর হাত ঝাড়া মেরে চিবিয়ে চিবিয়ে বলে, ও আমার বউকে নিয়ে ভাববে আর আমি ওর দিক বুঝবো। আমার বার্ডফ্লুকে ও ফিল করবে আর আমি চুপচাপ থাকবো। আমার বার্ডফ্লুর জন্য চোখ ভিজবে, আমি তা মেনে নেব। নো, আমার বার্ডফ্লু জাস্ট আমার ফিলিংসে থাকবে, ও জাস্ট আমার কল্পনায় থাকবে। ওকে নিয়ে ভাবার রাইট কারণেই নাসিমকে আমি খুন করে ফেলবো, খুন। শুদ্ধ কি বলবে বুঝলো না। সে বুঝলো ইরফানের এমন হয়েছে, না তো মানতে পারছে নাসিম মায়রাকে নিয়ে ভাবে এটা, আর না তো মানতে পারছে নাসিমের সাথে দূরত্ব। অথই জলে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়েছে ইরফানের। কিন্তু এই যে নাসিমকে বিয়ের জন্য 10% খুঁজতো আর 90% দেবদাস হয়ে খুঁজতো, এটা তো স্বীকার করবে না। তখনও করতো না, পারে শুধু ঝামেলা করতে। নিজেই নিজেকে চেনে না। শুদ্ধ গলা ঝেড়ে বলে, 90% দেবদাস হয়েই তো খুঁজতি, এখন অন্তত স্বীকার কর। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমার এত ফালতু টাইম নেই ওর জন্য ভেবে টাইম ওয়েস্ট করবো। শুদ্ধ ফাইজের দিকে তাকালো। ফাইজ বিটি বিটি হাসছে। শুদ্ধ হাসলো। এরপর কিছু একটা ভেবে মনে মনে হেসে বলে, নাসিম অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শুনে ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। ভীত স্বরে বলে, হোয়াট? কিভাবে, কোথায়? শুদ্ধ সাথে সাথে বলে। মিথ্যা বললাম। ইরফান রেগে যায়। এগিয়ে এসে শুদ্ধর গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। শুদ্ধ গালে হাত দিয়ে অসহায় কণ্ঠে করে, শালা বউয়ের কাছে দাঁত ফেলার ডায়লগ দিয়ে আমার দাঁত প্র্যাকটিক্যালি ফেলার চিন্তা করছিস? ইরফান রেগে শুদ্ধর কলার ধরে বলে। তুই মানুষ হবি না। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মানুষই তো আমি। তুই অস্বীকার করছিস নাসিমের জন্য তোর ভাবার টাইম নেই, তাই প্রুফ দিলাম। প্রুফ পেয়ে আবার আমার উপরই ঝাল মেটাচ্ছিস? ইরফান চরম বিরক্ত হয়ে তার চেয়ারে গিয়ে বসে চোখ বুঝলো। শুদ্ধ হাসলো। গালে হাত বুলিয়ে বিড়বিড় করলো, ব্যাপার না, ভেবেছিলাম আরো থাপ্পড় খেতে হবে। একটা দিয়েই বেচারা হাঁপিয়ে গিয়েছে মনে হচ্ছে। অতঃপর শুদ্ধ গলা ঝেড়ে ইরফানের উদ্দেশ্যে বলে, আচ্ছা যাই, কে যেন বলতো এসব ভুলে যাওয়াকে সে হেট করে, কিন্তু এখন তো ভুলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের আর চেনে না, লাগবে না। ফাইজ গেলাম আমি, আর জীবনেও আসবো না, কারো বাড়িতেও আর যাব না। কথাগুলো বলে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। ফাইজ সোফা থেকে উঠলো না। সে মিটিমিটি হাসছে। ইরফান চোখ খুলে শুদ্ধকে বেরিয়ে যেতে দেখে বিরক্ত হলো। টেবিলের উপর থেকে পেপার ওয়েট নিয়ে শুদ্ধর পিঠে ছুঁড়ে মারে। শুদ্ধ পিঠে চিনচিনে ব্যথা অনুভব করে পিছু ফিরে ইরফানের দিকে চেয়ে বলে, এই বেয়াদব, তুই আমাকে মারলি কেন? ইরফান ফোন স্ক্রল করতে করতে গম্ভীর গলায় বলে। খাবার অর্ডার করছি, না খেয়ে যাওয়া যাবে না। শুদ্ধ হাসলো। এগিয়ে এসে ইরফানের সামনে বসে বলে, আমি একটু বেশিই দয়ালু, তাই তোর কথা ফেলতে পারলাম না। নাসিম তার মায়ের সাথে একটা বাড়িতে এসেছে। নাসিম আর তার মা মূলত আজ সকালে গ্রামে এসেছে। শুদ্ধ মায়রার গ্রামে তাদের বেশ কয়েকজন আত্মীয় স্বজন আছে। তাদের বাড়িতে কিছুদিন থাকবে। নাসিম আর তার মা আবারও রাশিয়া চলে যাবে, এজন্য সবার সাথে দেখা করতে এসেছে। আপাতত নাসিম তার মায়ের সাথে যে বাড়িতে বসে আছে এই বাড়ি কার সে জানে না। তার মা শুধু বলল তার পরিচিত সাথে তাকেও টেনে এনেছে। আশেপাশে তেমন কেউ নেই। দুজন মহিলা নাসিমের মায়ের সাথে কথা বলছে। নাসিমের ফোনে কল আসে। সে তার মাকে বলে একটু সাইডে গিয়ে কল রিসিভ করে। বিজনেস রিলেটেড ছিল। কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। এরপর আবারও তার মায়ের দিকে এগোতে নিলে সামনে একটা মেয়েকে দেখে দাঁড়িয়ে যায়। নাসিম ভ্রু কুচকে তাকায়। মেয়েটার বয়স 14-15 বছর ঠেকলো তার কাছে। মেয়েটি ফিসফিসিয়ে বলে, ভাইয়া একটু বাইরে আসবেন? নাসিম অবাক হয়ে বলে। কেন, আর কে তুমি? মেয়েটি আবারও বলে, ভাইয়া প্লিজ একটু বাইরে আসুন, আমার আব্বু আপনার সাথে কথা বলবে। তোমার আপুকে? আমি এখানে কাউকে চিনি না। মেয়েটি আবারও অনুরোধে সুরে বলে, ভাইয়া প্লিজ আসুন।
নাসিম যদিও বিরক্ত হলো, তবে বাইরে বেরিয়ে এলো মেয়েটির পিছু পিছু। মেয়েটি নাসিমকে বাড়ির একটু পিছন দিকে দাঁড় করিয়ে কোথায় যেন দৌড়ে গেল। রাত তখন 9টা পেরিয়েছে। হঠাৎই পিছন থেকে একটা মেয়ে কণ্ঠে একজন সালাম ভেসে আসে। আসসালামু আলাইকুম ভাইয়া। নাসিম পিছু ফিরে তাকায়, সালামের উত্তর নেয়। অবাক হয় মেয়েটিকে দেখে। গ্রাম হয়, আশেপাশ বেশ অন্ধকার, তবে কোথাও কোথাও আলোর ছিটে ফোটা আছে। সেখান থেকে মেয়েটার মুখে আলো এসে পড়েছে। গোলগাল ফর্সা মেয়েটি। নাসিমের মনে হলো মেয়েটি অনেক কেঁদেছে। যে কেউ দেখলে বুঝবে মেয়েটি কেঁদে কেটে চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছে। নাসিম সেসব রেখে মৃদুস্বরে বলে, তুমি আমাকে ডেকেছো, তুমি বলার জন্য সরি, বাট তোমাকে আমার চেয়ে অনেক ছোট মনে হয়েছে তাই বললাম। কি বলবে দ্রুত বলো। সামিয়া একবার নাসিমের দিকে তাকিয়েছিল, আবারও মাথা নিচু করে দুহাত তুলে অনুনয়ে সুরে বলে, ভাইয়া প্লিজ এই বিয়েটা ভেঙে দিন। নাসিম অদ্ভুতভাবে বলে। মানে? সামিয়া কান্নামাখা গলায় বলে, আপনি চাইলে আমি আপনার পায়ে ধরবো, তবু আপনি এই বিয়েটা ভেঙে দিন। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নাসিম হতভম্ব চোখে সামিয়ার দিকে চেয়ে আছে। সামিয়ার সব কথা তার মাথার উপর দিয়ে গেল। তার বিয়ে কবে, কখন? এই মেয়েবাকে অবাক হয়ে বলে। বুঝলাম না, এসব ফালতু কথা বলছো কেন? কার বিয়ে, কিসের বিয়ে? সামিয়া নিজেকে সামলে বলে, আমার আর আপনার বিয়ে দিয়ে দিবে। কাজী সাহেবকে ডাকতে গিয়েছে আমার মামা, দয়া করে আপনি না করুন ভাইয়া। নাসিম এবার বোধহয় বুঝলো তার মা ঠিকঠাক কেন কিছু বলছিল না তাকে। এতক্ষণ বুঝতে পারছিল না এই অপরিচিত একটা বাড়িতে তাকে টেনে আনলো কেন। রাগে চোয়াল শক্ত হয়ে যায় তার। বিড়বিড় করলো। কাজটা ঠিক করলে না মা? সামিয়া নাসিমকে চুপ দেখে অসহায় কণ্ঠে বলে। ভাইয়া কিছু বলছেন না যে? নাসিম চোখ বুজে লম্বা শ্বাস টানলো, শক্ত গলায় বলে, ডোন্ট ওয়ারি, বিয়ে হবে না। কথাটা বলে আর এক সেকেন্ডও এখানে দাঁড়ালো না নাসিম। সামিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে আজকে একটু গ্রামে তার মামাদের সাথে দেখা করতে এসেছিল, অথচ তার মামারা তাকে না জানি কিভাবে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছিল। সামিয়া ঠিক করলো সে কালকে সকালের আলো ফুটতে এই গ্রাম ছেড়ে চলে যাবে, আর আসবে না এখানে। মলিন মুখে একবার দূর অজানায় তাকালো। তার বিধ্বস্ত মন যেখানে সে শুদ্ধকে নিয়ে একটা স্বপ্নের ঘর সাজিয়েছিল, তার সেই স্বপ্নের ঘর আজও অক্ষত আছে। শুধু শুদ্ধ সাহেব অন্যের হয়ে গিয়েছে, আর সামিয়ার মন কল্পনাতে আটকে গিয়েছে। দু চোখের পাতা বেয়ে অবাধ্য অশ্রু গড়ালো। সযত্নে তা মুছেও নিল মেয়েটি। মুছে দেওয়ার মানুষ তো শুধু তার কল্পনায়। নাসিম তার মাকে কল করে জানিয়েছে তার কাজ আছে। এরপর তার মাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। অন্যের বাড়িতে সিন ক্রিয়েট করতে চায় না বলে আর সেখানে যায়নি। নাসিম একটা খোলা জায়গায় দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নার রাত, মৃদু বাতাস তার গা ছুঁয়ে দেয়। চাঁদের আলো এখানে ওখানে ছিটিয়ে পড়েছে। নাসিম মাঠের এক কোনায় বেশ বড়সড় একটা গাছের সাথে ডান হাত ঠেকিয়ে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেললো। মনে পড়লো সেই দিনটার কথা, যেদিন মায়রাকে নাসিম প্রথম দেখেছিল। একটা ছোট্ট মিষ্টি মেয়ে, স্কুল ড্রেস পরে, কাঁধে একটা ছোট্ট ব্যাগ ঝুলিয়ে বোধহয় বাড়ি ফিরছিল। নাসিমের মনে হয়েছিল একটা আস্ত পুতুল তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। নাসিম অবাক হয়ে শুধু তাকিয়েছিল। ভালোবেসে নাম দিয়েছিল বারবি ডল। কত শত স্বপ্ন বুনেছিল সেই বারবি ডলকে নিয়ে। বিয়ে করবে বলে মনের ঘরে কত আয়োজন করেছিল, অথচ আজ সেই বিয়ে শব্দটায় কতই না তিক্ততা খুঁজে পায় সে। তাকে স্বাভাবিক করতে গিয়ে আর কত কষ্ট দিবে সবাই মিলে। চোখ জোড়া ঝাপসা হয়ে আসে নাসিমের। দূর অজানায় দৃষ্টি রেখে বিড়বিড় করলো, বারবি ডলকে নিয়ে যতটা নিখুঁতভাবে স্বপ্ন সাজিয়েছিলাম, সব স্বপ্ন ততটাই নিখুঁতভাবে অপূর্ণ রয়ে গিয়েছে। রাত তখন প্রায় 11টা। ইরফান বাড়ি ফিরেছে। আসার সময় তার মাকে মায়রার কথা জিজ্ঞাসা করলে তার মা জানায় মায়রা না খেয়ে ঘুমিয়েছে। ইরফান মায়রার জন্য তার মাকে খাবার দিতে বললে তিনি মায়রার জন্য একটা প্লেটে খাবার বেড়ে ইরফানের হাতে দেয়। ভদ্রমহিলা মায়রার প্রতি ছেলের যত্নে ভীষণ আপ্লুত হয়। সে মা হিসেবে চাইতো তার ছেলে মায়রাকে মেনে নিক, একটু ভালোভাবে সংসার করুক, কিন্তু তিনি যতটা চাইতেন ইরফান তার ভাবনার চেয়ে অনেক উপরে। ইরফান ঘরে এসে মায়রাকে এলোমেলোভাবে ঘুমাতে দেখলো। হাতের প্লেট বেডসাইড টেবিলের উপর রাখে। এগিয়ে এসে মায়রার গলা চেক করলো, ঘেমেছে নাকি ঠান্ডা লাগছে। স্বাভাবিক দেখে সে ফ্রেশ হতে গেল। প্রায় মিনিট 10 সময় নিয়ে শাওয়ার শেষ করে একটা কালো গ্যাবার্ডিন প্যান্ট পরলো, গায়ে কিছু জড়ালো না। এগিয়ে এসে এক পা মাটিতে রেখে আরেক পা ভাঁজ করে মায়রার পাশে বসে ডান হাত বাড়িয়ে মায়রার গালে হাত দিয়ে মৃদু স্বরে ডাকে, বাটুলার। মায়রার কোনো সাড়া না পেয়ে ইরফান এগিয়ে এসে মায়রাকে দুহাতে আগলে নিয়ে ঘুমন্ত মায়রাকে বসিয়ে তার সাথে জড়িয়ে ধরে। মায়রা ঘুমের মাঝে নড়ে চড়ে আবারও ইরফানের বুকে আরাম করে ঘুমায়। ইরফান মায়রার মুখ উঁচু করলো। মায়রা শুকনো ঠোঁট জোড়া একটা চুমুখে আলতো কামড় দেয়। মায়রা বিরক্তিতে চোখ মুখ কুচকে নেয়। ঘুম ভেঙেছে বোধহয়। বিরক্তি ভরা ঘুম ঘুম চোখ মেলে তাকায় মুখের সামনে। ইরফানকে দেখে সোজা হয়ে বসে। ইরফান কিছু বলল না, মায়রাকে ছেড়ে দেয়। মায়রা তার ডান হাত ঠোঁটে বুলিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, মনে হচ্ছে আমাকে তেলাপোকা কামড়েছে। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। অতঃপর মুখায়বব স্বাভাবিক করে মায়রার দিকে চেয়ে বলে, স্টুপিড, আমার এখানে তেলাপোকা কোথা থেকে এসেছে?
কথাটা বলে বেডসাইড টেবিলের উপর থেকে ভাতের প্লেট নেয় মায়েরা। দু হাতে চোখ ডলে ইরফানের দিকে একটু এগিয়ে যায়। এরপর তার দু হাতে ইরফানের দুগাল ধরে ইরফানের মুখ তার দিকে ফিরিয়ে বলে, আমি কি বলেছি ওটা আসল তেলাপোকা? ওটা হলো নকল তেলাপোকা। সে দেখতে মূলত ইংরেজ সাদা বিলাইদের মতো, আর স্বভাব তেলাপোকাদের মতো কুটুস কুটুস করে কামড়ায়। ইরফান অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকায়। মায়েরা কথাগুলো বলে ইরফানের গাল ছেড়ে দেয়। এরপর ইরফানের বাহুতে কপাল ঠেকিয়ে মিটিমিটি হাসে। ইরফান মায়েরার দিকে চেয়ে বলে, বাদার্ম করলে পুরো বডিতে ট্যাটু বসানো স্টার্ট করবো। মায়েরা কিছু বলল না। ইরফান ভাত মাখিয়ে মায়েরার সামনে এক লোকমা ধরলে মায়েরা অবাক হয়ে বলে। আপনি খাবেন না? ইরফান মায়েরার মুখে খাবার তুলে দিয়ে ছোট করে বলে। শুদ্ধ আর ফাইজের সাথে খেয়েছি। মায়েরা মুখের ভাত চিবোতে চিবোতে একটু মন খারাপ করে বলে। ও। ইরফান বাহাতে মায়েরাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর মুখ এগিয়ে নিয়ে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরার চোখ বড় বড় করে তাকায়, মানে সে খাচ্ছে। আর এই লোক কি শুরু করলো? ইরফান মায়েরার মুখ থেকে একটা মাংস তার মুখে নিয়ে মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা কপাল চাপড়ায়। এই লোকটা আসলেই 1 নম্বর পাগল। ইরফান মায়েরার মুখ তার দিকে ফিরিয়ে মৃদুস্বরে বলে, সরি বউ, আর কখনো বাইরে খাবো না। মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। মায়েরা ইরফানের জন্যই না খেয়ে ঘুমিয়েছিল। ইরফানের সাথে খাবে বলে ইরফান খেয়ে এসেছে। কোথায় যাচ্ছিস বাবা? নাসিম মায়ের কথায় দাঁড়িয়ে পড়ল। গত রাত থেকে তার মায়ের সাথে কথা বলেনি। সে প্রচন্ড রেগে আছে তার মায়ের উপর। তাকে না জানিয়ে কি করে বিয়ের ব্যাপারটা এত এগোতে পারলো? তার মা কি জানে না তার সিচুয়েশন? আবারও মায়ের ডাকে নাসিম পিছু ফিরে তাকালো। তুই কি আমার উপর রাগ করেছিস বাবা? আমার কি ইচ্ছে করে না ছেলের বউ ঘরে আনতে? কেন এমন জেদ করছিস বলতো? কোথায় যাচ্ছিস না খেয়ে দে? নাসিম শক্ত গলায় বলে, বিষ আনতে যাচ্ছি, খাবারে মিশিয়ে খাইয়ে দিও, তাহলে আর আফসোস হবে না ছেলের বউয়ের জন্য, কারণ আমি তো বেঁচেই থাকবো না। মুহূর্তে নাসিমের মায়ের চোখ জোড়া ভরে ওঠে। ভারী গলায় ডাকে। নাসিম। নাসিম চোখ বুঝলো। রাগ সংবরণ করে মৃদুস্বরে বলে, সরি মা। একটু থেমে আবারও বলে, বিয়ে শব্দটা আমার সামনে উচ্চারণ করে পুরনো ঘা আর তাজা করে দিও না মা, প্লিজ। কথাটা বলে হনহন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। নাসিমের মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার ছেলের জীবন কি আর গোছানো হবে না? নাসিম গ্রামের বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসেছে। তার অফিসের লোককে কল করে জানিয়েছে তার মাকে যেন গ্রাম থেকে নিয়ে যায়। সে বাসে যাবে। বাসে যাওয়ার অভ্যাস নাসিমের আগে থেকেই আছে। মাঝে মাঝে গাড়ি ছাড়া এভাবেও ভালো লাগে। বাসের সামনে দাঁড়িয়ে সেদিনের কথা মনে পড়ল, যেদিন সে মায়রার পাশের সিটে বসায় মায়রা চেঁচিয়ে উঠেছিল। এরপর সে সিট এক্সচেঞ্জ করেছিল। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেললো। সে মায়েরার দিক থেকে কখনো কোনো সাইন পায়নি। তবে সে সবসময় মায়েরাকে নিয়ে ভাবতো সবটা সময়। কিন্তু তখন জানতো না মায়েরা তারই বন্ধুর ভালোবাসা, সাথে বউ। ভাবনাগুলো চেপে বাসে উঠে পড়লো। এগিয়ে গিয়ে সিট নাম্বার অনুযায়ী একটা ফাঁকা সিটে নাসিম বসে পড়ে। কেউ পাশে বসে। সামিয়া চোখ মেলে পাশে তাকিয়ে নাসিমকে দেখে অবাক হয়ে বলে, আপনি এখানে বসে আছেন কেন? নাসিম বাম দিকে সামান্য ঘাড় বাঁকিয়ে বলে। এটা আমার। সামিয়াকে দেখে থেমে যায়। আরে এটা সেই মেয়ে না যে গতরাতে তার কাছে এসে বিয়ে ভাঙতে বলেছিল? হ্যাঁ, সেই মেয়ে তো। কিছু বলল না, সোজা হয়ে বসে গলা ঝেড়ে বলে, এটা আমার সিট। সামিয়া কিছু বলল না, জানালার দিকে আরেকটু চেপে বসলো। নাসিম ব্যাপারটা বুঝতে পেরে সেও ডান দিকে একটু সরে বসলো। ডান পা খানিকটা বেরিয়ে আছে। এভাবেই থাকলো নাসিম। সামিয়া যদিও আর চোখে দেখছে কিন্তু কিছু বলল না। মনে মনে বেশ বিরক্ত হলো। দুনিয়ায় আর মানুষ ছিল না, এই লোককে এখানে বসতে হলো। তার চেয়েও বড় কথা, কোনো মেয়ে ছিল না। অসহ্য লাগলো সামিয়ার। কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। কয়েক সেকেন্ডের মাঝেই বাস ছেড়ে দেয়। সামিয়া জড়সড় হয়ে বসেছে। জানালা খুলে রাখায় মৃদু হাওয়া জানালার ফাঁক দিয়ে ভেতরে এসে সামিয়া নাসিমের গা ছুঁয়ে দেয়। বাস চলতে থাকে। সামিয়ার দৃষ্টি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পানে, যা আপাত দৃষ্টিতে চলমান মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। সামিয়া আর চোখে নাসিমের দিকে তাকালে দেখলো নাসিম সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও দৃষ্টি বাইরে নিবদ্ধ করে। রাতে ঠিক করে ঘুম না হয় সামিয়ার চোখে ঘুম ধরা দেয়। অনিচ্ছা সত্ত্বেও কিছুক্ষণের মধ্যে সামিয়া ঘুমিয়ে যায়। এদিকে নাসিমেরও একই অবস্থা। কখন ঘুমিয়েছে বুঝতেই পারেনি। হঠাৎই বাসের ঝাঁকুনিতে নাসিম সামিয়া দুজনের মাথা একসাথে ধাক্কা লাগে। ধাক্কাটা বেশ জোরেই লেগেছে। সামিয়া নাসিম দুজনেরই কাঁচা ঘুম ভেঙে যায়। ঘুমু ঘুমু চোখ মেলে তাকালে দুজনার চোখাচোখি হয়। ব্যাপারটা কি হয়েছে কেউই ঠিক করে বুঝতে পারছে না। যখন বুঝলো দুজনের মাথায় একসাথে ঠেকিয়ে আছে, নাসিম দ্রুত সোজা হয়ে বসে। সামিয়া নিজেও সোজা হয়ে ডান হাতে মাথার ডান পাশে ডলে। অনেক ব্যথা পেয়েছে বেচারি। নাসিম আর চোখে দেখলো সামিয়া মাথা ডলছে। সে গলা ঝেড়ে বলে, সরি। সামিয়া মৃদু স্বরে বলে, আমিও সরি।
নাসিম আর কিছু বলল না। সামিয়া বাম দিকে সিটে মাথা এলিয়ে চোখ বুজলো। প্রায় ঘন্টাখানেক সময় পেরিয়ে যায়। নাসিম ঘুমায়নি, হেলান দিয়ে চোখ বুজে রেখেছে। সামিয়া বোধহয় ঘুমিয়েছে। রাস্তার মোড় ঘুরতে গিয়ে সামিয়া ঘুমের ঘোরে এবার নাসিমের সাথে জোরে সোরে এক ধাক্কা খায়। বেচারির ঘুম তো ভেঙেছেই, সাথে নাসিমের অদ্ভুত দৃষ্টি দেখে মেয়েটা লজ্জায় নুয়ে পড়ে, মাথা নিচু করে মিনমিন করে বলে, ভাইয়া আমি সরি, আসলে ঘুমিয়ে থাকায় বুঝতে পারিনি। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থাকে। সামিয়ার কথার উত্তর না করে প্রশ্ন করে। বিয়ে ভেঙে দিতে বলছিলে কেন? সামিয়ার সাথে সাথে মাথা তুলে নাসিমের দিকে তাকায়। সে তো অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারে না, আর কারণটা সে নাসিমকে কি করে বলবে, যেখানে নাসিম শুদ্ধর ফ্রেন্ড। সামিয়া নাসিমকে শুদ্ধর ফ্রেন্ড হিসেবে চিনে। তবে নাসিমের সাথে তার মামা বিয়ে দিতে চাইছিল, এটা সে গতকাল নাসিমকে বিয়ে ভেঙে দিতে বলার কথা আসার পর নাসিমকে দেখে চিনেছিল। এরপর তার কাজিনদের কাছে শুনেছিল নাসিম মায়রাকে পছন্দ করত। তার কাজিন কোথা থেকে জেনেছে সামিয়া তা জানে না, কিন্তু নাসিম তাকে বিয়ে করতে গিয়েছিল মায়রাকে পছন্দ করার পরও। ব্যাপারটা সামিয়ার কাছে একটু অদ্ভুত লেগেছে। আবার ভেবেছিল হয়তো নাসিম মুভ অন করে ফেলেছে, কিন্তু সে তো পারেনি। নাসিম আবারও বলে, বলছো না যে? সামিয়া জবাব দেয়, আপনি মায়রাকে ভুলে গিয়েছেন, মুভ অন করেছেন, কিন্তু সবাই তো এক নৌকার মাঝি নয়, আমার নৌকা আলাদা। নাসিম বিস্ময়ের দৃষ্টিতে তাকায় সামিয়ার দিকে। সামিয়া কথাটা বলে দৃষ্টি ফিরিয়ে নেয় নাসিমের দিক থেকে। নাসিম অবাক হয়ে বলে, হ্যালো মিস, আমি বিয়েতে সম্মতি দিলে এতক্ষণে তুমি আমার বউ থাকতে। সামিয়া বাইরে দৃষ্টি রেখে উত্তর করল, জি, সম্মতি না দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। নাসিম ফোঁস করে শ্বাস ফেলে বিরক্তি কণ্ঠে বলে, মা আমাকে না জানিয়ে তোমাদের বাড়ি নিয়ে গিয়েছিল, নয়তো এই টপিক এতদূর গড়াতো না। আর তাছাড়া আমি এমন নৌকার মাঝি যে নৌকায় কেউ কখনো উঠতে পারবে না। সামিয়া মলিন মুখে প্রকৃতি দেখে। কেন যেন তার ভালো লাগছে না। সে বুঝলো শুদ্ধর ফ্রেন্ড নাসিমের তার মতোই অবস্থা। সে তার ফ্রেন্ড, তার কাজিনদের মতো নাসিমকে নিয়ে বিদ্রুপ করলো না। ভাবলো না একজন বিবাহিত মেয়ের জন্য কেন জীবন থেমে রাখে, যেখানে সে সুখে শান্তিতে সংসার করছে। কথাগুলো বলা যতটা সহজ, মানা কি ততটা সহজ? চাইলেই ভুলে যাওয়া যায়, মুখে যায়, মনে নয়। নাসিম প্রশ্ন করে, তুমি পড়াশোনা করছো? সামিয়া মৃদু স্বরে বলে, জি, অনার্স সেকেন্ড ইয়ারে। আমার ব্যাপারে কিভাবে জানলে? সামিয়া নাসিমের দিকে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে বলে, আমার কাজিনদের থেকে শুনেছি, আর মায়রা তো আমাদের গ্রামেরই মেয়ে। নাসিম সাথে সাথেই প্রশ্ন করে, বারবি ডল জানে? সামিয়া অদ্ভুতভাবে তাকায়। নাসিম কেমন যেন হঠাৎই বিচলিত হয়ে প্রশ্নটা করলো। সামিয়া জিজ্ঞাসা করে, বারবি ডলকে? নাসিম চুপ থাকলো। সামিয়া হয়তো বুঝলো, তাই আর জিজ্ঞাসা না করে উত্তর করলো, আমি এসব ব্যাপারে জানি না, তবে আপনি তার জন্য দেবদাস হয়েছেন এটা মেবি জানে না। নাসিম কিছুটা বিব্রত বোধ করে। সামিয়া দীর্ঘশ্বাস ফেললো। নাসিম আবারও প্রশ্ন করে, তোমার বয়ফ্রেন্ড আছে? সামিয়া মৃদু হেসে বলে, জি। নাসিম চোখ বুজে বলে, ওহ ওকে, নিউ লাইফের জন্য কংগ্রাচুলেশনস। বয়ফ্রেন্ডকে বিয়ে করবে বলে বাড়ি থেকে পালাচ্ছ নিশ্চয়ই, ছেলেটার ভাগ্য আছে বলতে হবে। সামিয়া ঘাড় ফিরিয়ে নাসিমের দিকে তাকায়, অতঃপর বলে, সে বিবাহিত। সামিয়া কথাটা শুনে নাসিম ভ্রু কুচকালো। একটু পর চোখ মেলে সামিয়ার দিকে তাকিয়ে বলে, এক বিবাহিত ছেলের জন্য তুমি বিয়ে করছো না? নাসিমের কথাটা সামিয়ার পছন্দ হলো না। তার মনে হলো তার ফ্রেন্ড কাজিনদের মতো নাসিমও তাকে নিয়ে বিদ্রুপ করলো। মেয়েটার মন খারাপ হয়, নিজেকে সামলে বলে, ঠিক যেমন আপনি। নাসিম থতমত খেয়ে তাকায়, গলা ঝেড়ে বলে, ছেলে আর মেয়ের মাঝে অনেক তফাৎ আছে। তোমাকে একদিন না একদিন বিয়ে করতেই হবে, বাট আমি ছেলে, আমার জন্য সিঙ্গেল থাকাটা খুব বেশি প্রবলেম হবে না। সামিয়া কিছু বলল না। নাসিম আবারও বলে, তোমার মুভ অন করে বিয়ে করা উচিত। সামিয়া মৃদু হেসে বলে, আপনি পারবেন। নাসিমের মুখ আগের চেয়েও মলিন হলো। বিয়ে শব্দটার সাথে বারবি ডলের একটা কানেকশন ছিল তার লাইফে, আর এখন বিয়ের সাথে বিয়ের কানেকশন, আর এখন বিয়ের সাথে বিষের কানেকশন পায়। বিয়েটা হয়তো আর সম্ভব নয় তার দ্বারা। বাস কাঙ্ক্ষিত জায়গায় এসে দাঁড় করালে নাসিম দীর্ঘশ্বাস ফেলে সিট থেকে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে বাস থেকে নেমে যায়। সামিয়া বেশ কিছুক্ষণ বসে থাকলো। একে একে সবাই নেমে গেলে সামিয়া আস্তে ধীরে বাস থেকে নেমে যায়। মায়েরা কলেজ শেষে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসে। এক সাইডে দাঁড়িয়ে ইরফানের অপেক্ষা করে। আজ মিলা কলেজে আসেনি বলে মায়েরার মুড অফ। পরিচিত কাউকে দেখে মায়েরা সামনের দিকে এগিয়ে যায়। পিছন থেকে মেয়েটির কাঁধে হাত রেখে বলে, সামিয়া আপু কেমন আছো? সামিয়া মায়েরার ডাকে পিছু ফিরে তাকায়। সে এখানে টিউশনি পড়াতে এসেছে। আজ সকাল সকাল গ্রাম থেকে এসে জমানো কাজগুলো করে ঘুমিয়ে গিয়েছিল। লেট করে ঘুম থেকে উঠায় তাড়াহুড়োয় খুচরো টাকা নেয়নি, দুটো 500 টাকার নোট নিয়ে বেরিয়েছে। এখন রিক্সায় এসে বেকায়দায় পড়েছে। অতঃপর মায়েরার উদ্দেশ্যে বলে, মায়রা, তোমার কাছে খুচরো 40 টাকা হবে বোন?
মায়েরা অসহায় কণ্ঠে বলে, না আপু, আমার কাছে 500 টাকার নোট আছে, হয়তো এটা চলবে না। 500 টাকা তো আমার কাছেও আছে, এটা হবে না। রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি আশেপাশে দোকানে দেখি পাই কিনা। মায়েরা মাথা নেড়ে বলে। আচ্ছা আপু। মায়েরা এক সাইড দিকে আবারও দাঁড়িয়ে ইরফানের জন্য অপেক্ষা করে। সামিয়া আশেপাশে বেশ কয়েকটা দোকানে খুচরা চায়, কিন্তু সবার একই উত্তর, খুচরা নেই। সামিয়া হতাশার নিঃশ্বাস ফেলে। কি করবে এখন? এই 500 টাকা দিয়ে দিবে? সে কত হিসাব করে দিন চালায়, 50 টাকাও কত সেভ করে, সেখানে পুরো 500 টাকা গচ্চা যাবে। ভাবনার মাঝে কিছুটা দূরে নাসিমকে দাঁড়িয়ে থাকতে দেখলো। সামিয়া ভাবনা রেখে দ্রুত পায়ে নাসিমের দিকে এগিয়ে গিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।